মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাজা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও। এই রায়কে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দল এবং সংগঠন। এখন তাদের দেশে ফেরত এনে সাজা কার্যকরের দাবি উঠছে সব মহল থেকে। কিন্তু ভারতকে আদৌ ফেরত দেবে কিনা তা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন এবং সংশয়। এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত আনতে চিঠি প্রস্তুত করছে ঢাকা। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলেও নোটিশ পাঠানোরও প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। শেখ হাসিনার বিচার স্বচ্ছ, নিরপেক্ষ, আন্তর্জাতিক মানের হয়েছে বলে প্রসিকিউশন দাবি করলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে দুজনের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেয়া এবং পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ না দেয়ায় ন্যায় বিচারের ক্ষেত্রে উদ্বেগ তৈরি হয়েছে। এই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM প্রেজেন্স মিট দ্য পিপলে। আপনাদের সাথে রয়েছি আমি শান্তা শার্লিন। আজ আমরা কথা বলবো হাসিনার রায় এবং জনমত নিয়ে। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী ও মানবাধিকার কর্মী, এবং আমাদের সাথে বেশ কিছু স্টুডেন্ট রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আমি আপনাকে দিয়ে প্রশ্ন শুরু করতে চাই যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যে রায় হলো, সেই রায় নিয়ে আন্তর্জাতিক মহলে আমরা বেশ কিছু প্রতিক্রিয়া লক্ষ্য করেছি। আমি যদি উল্লেখযোগ্য প্রতিক্রিয়ার কথা বলি, সেটি হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর OHCHR, তারা একটি মন্তব্য করেছেন এবং তাদের অবস্থান একদম পুনর্ব্যক্ত করেছেন, অবস্থান স্পষ্ট করেছেন। তারা বলেছেন সব পরিস্থিতিতেই তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান গ্রহণ করেছেন। তারা বলছেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের বিচার তাদের অনুপস্থিতিতে হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ কারণে বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। এখন আপনি কি মনে করেন যে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা সম্ভব হয়নি এই বিচার প্রক্রিয়ায়? দেখুন, ডিফেন্সের একটা প্রশ্ন তো এখানে বরাবরই উঠেছে যে ডিফেন্স ঠিকমতো তাদের রোল প্লে করতে পারলো কিনা। সেটা যে আন্তর্জাতিক মহলে কেবল আলোচনা হচ্ছে তা কিন্তু না, এটা বাংলাদেশের দেশীয় পর্যায়ে আমরা দেখছি যে ডিফেন্স এত কম সময় পেয়েছে, কম সময়ের ভেতরে তারা জেরা করার জন্য যেটুকু প্রস্তুতি আসলে নিতে হয়, ডিফেন্সের তরফ থেকে তো একটা বড় ভূমিকাটা থাকে হচ্ছে জেরা করে যে বক্তব্যটা, অভিযোগটা আসে সেটাকে ডিসক্রেডিট করার জন্য চেষ্টা করা। সেটা সাফিসিয়েন্টলি চেষ্টা করা হয়নি, সে ধরনের একটা আলাপ কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং সময়টা খুবই কম ছিল প্রিপারেশনের জন্য। এবং অতিরিক্ত যে কত সময় দেয়া হয় এই ধরনের, এইটা ধরাবাঁধা কোনো ব্যাপার নেই, ধরাবাঁধা কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা কেসের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি লয়ার অ্যাসেস করবেন যে তিনি আসলে কতটুকু সময় নেবেন। তিনি যদি দায়সারা গোচরের করতে চান তাহলে তো খুব কম সময়ে শেষ করা যায়। আর যদি তিনি আসলে ইন ডিটেইলে প্রত্যেকটা বক্তব্যকে ডিসক্রেডিট করার জন্য কোনো না কোনোভাবে সেটাকে সময় নিয়েই তাকে আসলে করতে হবে, যেহেতু বিষয়গুলো তো অনেক অনেক বড় এবং জটিল। অনেকগুলো বিষয় এখন পার্টিকুলার 3 কাউন্টসের জন্য ফাঁসির সাজা দেওয়া হয়েছে। এই বিষয়গুলোকে নিয়ে আর একটু ডিটেইলে কাজ করা গেলে হয়তো উনি আরও অন্য বিষয় হাজির করতে পারতেন। একটা ইস্যু এখানে একটু বলে নেওয়া ভালো, যেমন দেখবেন যে ডিফেন্সের তরফ থেকে বলা হয়েছে মূল এভিডেন্স এখানে কি এভিডেন্সের উপরে রিলাই করা হয়েছে। এভিডেন্সটা দেখবেন যে কতগুলো অডিও কনভারসেশনকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কনভারসেশন বলুন, কিংবা প্রধানমন্ত্রীর তৎকালীন ঢাকা নর্থের মেয়রের সাথে কথাবার্তা বলুন, তাপসের সাথে কথাবার্তা বলুন, তো সেগুলোতে যেই এভিডেন্সগুলো এসছে সেই এভিডেন্সগুলো ওনারা পেয়েছেন কোথা থেকে? সোর্স অফ এভিডেন্সটা আসলে একটা বড় রকমের জায়গা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এনটিএমসির এভিডেন্স এগুলো সবকটাই। এনটিএমসি নিজেই তো একটা অবৈধ প্রতিষ্ঠান। এনটিএমসির এভিডেন্সটাকে আপনি ব্যবহার করলেন, তারপরে সেই এনটিএমসির এভিডেন্সটাকে যেটা রায়ের পড়ার সময় যেটুকু শুনছিলাম যে এটাকে BBC, আল জাজিরাও তাদের রিপোর্টে প্রকাশ করেছে এবং তারা এটাকে ফরেনসিক করে পেয়েছে যে এটা সঠিক। এবং আমরা এটাও শুনেছি যে সিঙ্গাপুরে একটা ল্যাবে পাঠিয়ে ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই অডিও ফাইলগুলোকে কিন্তু টেস্ট করা হয়েছে এবং বলা হয়েছে যে এগুলো সবই সঠিক। এসেছে যেটা AI দিয়ে করা হয়েছে এমন কিছু এটা ডিফেন্স থেকেই আসলে অভিযোগটা করা হয়েছে যে
এইগুলো কোনোটাই সত্যি নয়, এটা এআই দিয়ে করা হয়েছে। এখন কাস্টোডি অফ এভিডেন্স বলে একটা কথা আছে। কাস্টোডি অফ এভিডেন্সটা ছিল হচ্ছে প্রসিকিউশন টিমের কাছে। প্রসিকিউশন টিমের কাছে থাকা এভিডেন্সটা যতই জেনুইন হোক না কেন, ডিফেন্স থেকে যখনই প্রশ্ন তুলবে এইটার সঠিকতা নিয়ে, তখন হচ্ছে ট্রাইব্যুনালেরই উচিত ছিল এটাকে ইন্ডিপেন্ডেন্ট আর একটা ফরেনসিক টেস্ট করানো। সেটা কিন্তু এখানে হয়নি। যেগুলো আজকে না উঠলেও অদূর ভবিষ্যতে অ্যাপিলেট ফোরামে গিয়ে কিন্তু এই প্রশ্নগুলো উঠবে যে এই এভিডেন্সগুলোকে আদালতের সামনে ডিফেন্সের অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃতীয় কোনো পক্ষ দিয়ে সেটাকে টেস্ট করা, ক্রস চেক করানো হয়েছিল কিনা, ফরেনসিক টেস্ট, সেটা কিন্তু এখানে আমরা হওয়ার কোনো লক্ষণ দেখছি না। ফলে প্রসিডিউরাল জায়গায় একটা শুরু থেকেই ঘাপলা আছে। ঘাপলা বলছি এই কারণে, আপনি আইসিটি আইনটা 1973 সনের আইন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন। এই আইনে দেখবেন যে বাংলাদেশে যে সমস্ত ফৌজদারি মামলা পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত আইনগুলো আমরা ব্যবহার করি, যেমন ধরেন ফৌজদারি কার্যবিধি আইন, অর্থাৎ প্রসিডিউরাল জায়গাটা, কোর্ট কীভাবে বসবে, একটা সাক্ষীকে কীভাবে কী করবে, তদন্ত কী হবে, তার সবটাই কিন্তু বলা থাকে ফৌজদারি আইনের এই আইনটির মধ্যে। আরেকটি আইন আছে হচ্ছে আপনার এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইন। এই সাক্ষ্য আইনের মাধ্যমে আপনার পুরো ট্রায়ালটা পরিচালিত হয় এবং কোন সাক্ষী কী বলছে, কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না, তার সবটাই নির্ধারণ করা হচ্ছে এই সাক্ষ্য আইন। আইসিটি আইন পরিষ্কার করে বলে দিচ্ছে যে আপনার এই ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইন দুটোর একটাই এখানে, একটাও আসলে প্রযোজ্য হবে না। ট্রাইব্যুনাল নিজেদের মতো করে, প্রসিকিউশন টিম নিজেদের মতো করে হচ্ছে প্রসিডিওর তৈরি করতে পারবে এবং রুলস অফ এভিডেন্স যেটা, এভিডেন্সেরটাও নিজেদের মতো করে তৈরি করতে পারবে। কি সেটা, ওনারা কোনটা তৈরি করেছেন? মানবাই কি শুনেছেন কোনো কিছু যে কোন পদ্ধতিতে ট্রায়ালটা হয়েছে? প্রসিডিওরের ব্যাপারে আপনি কিছু জানেন? এটা তো ওপেন ট্রায়াল হয়েছে, ওপেন রাখা হয়নি, নিজেদের মতো ট্রায়ালটা তো ওপেন, ইভেন টিভিতেও দেখানো হয়েছে। তাহলে ওপেন ট্রায়াল, কিন্তু আমরা প্রসিডিওর কি ফলো করেছে আমি প্রফেশনাল হিসেবেও জানি না, আপনি একজন রাজনীতিবিদ হয়েও আপনারও কিন্তু আইডিয়া নাই যে ওনারা কোন পদ্ধতি ফলো করেছেন। তাহলে এইটাই হচ্ছে ওই আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে প্রশ্ন তুলছে যে আপনারা আসলে কোন পদ্ধতি অনুসরণ করেছেন। ক্লিয়ারলি হচ্ছে আপনার প্রসিডিওর সিআরপিসি ফলো করতে হবে না বলে দিচ্ছে আইন। আর আপনি রোম ইনস্টিটিউটের অনেক কিছু এখানে নিয়ে আসছেন, আইসিসির অনেকগুলো রুলকেই নিয়ে আসছেন। কথাটা কেন উঠছে, দেখবেন আপনার সাক্ষীকে, রাজসাক্ষী যাকে বানানো হলো তাকেও 5 বছরের সাজা দেওয়া হয়েছে। এটা নিয়ে কিন্তু আমাদের দেশীয় পর্যায়ে আইনজীবীরাই নানানভাবে প্রশ্ন তুলছেন। আপনি সাক্ষীকে তো শাস্তি দিতে পারবেন না, যখন অ্যাপ্রুভার হয়ে যায় আমাদের ফৌজদারি আইন অনুযায়ী, তাকে আপনি ক্ষমা ঘোষণা করেই বলছেন যে আপনি যদি আমাদেরকে সাক্ষ্য দেন তাহলে আপনার প্রতি আর কোনো ধরনের সাজা প্রয়োগ করা হবে না আমাদের প্রচলিত আইন অনুযায়ী। তাকে যখন আপনি আবার শাস্তি দিচ্ছেন, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে এখানে বাংলাদেশি আইন প্রয়োগ করছেন না, অর্থাৎ হাফ প্রয়োগ করলেন দেশীয় আইন, হাফ প্রয়োগ করলেন হচ্ছে বিদেশীয় আইন। এটা তো অ্যাপিলে তো 2 মিনিটও টিকতে পারবে না। আপনি ডিফেন্সে কোনো ধরনের ত্রুটি দেখেন কিনা, যে ডিফেন্স আসলে তাদেরকে সাপোর্ট করার জন্য যে যুক্তিগুলো তুলে ধরা দরকার ছিল সেটি সময় পেয়েছে কিনা এবং আসলে কতটা ফেয়ার ছিল? সেটা এই কথাটাই আমি আসলে শুরু থেকে ইন্ডিকেট করার চেষ্টা করছি যে ডিফেন্সটা স্টেট থেকে দেওয়া হলো, ডিফেন্সের আসলে যে ক্যারেক্টারটা আমরা সচরাচর দেখি এবারেও তার ব্যত্যয় ঘটেনি। ডিফেন্সের ক্যারেক্টার যেরকম হওয়ার আইডিয়ালি আমরা চিন্তা করি যে সে আসলে খুব শক্তভাবে ফাইট দেবে তার একিউজডের পক্ষে, এখানে তো মোরাল জায়গাতেও কিছুটা অব্লিগেশন কাজ করে। বাংলাদেশে এরকম লোক খুঁজে পাওয়া এই মুহূর্তে মুশকিল হবে যে আসলে এরকমের একটি গণহত্যা চালানোর পর, মাস মার্ডার হওয়ার পর, এতগুলো শিক্ষার্থী সাধারণ মানুষের জীবন কেড়ে নেওয়ার পর তাকে কেউ ফাইট দেবে, এটা হচ্ছে আপনার সেন্টিমেন্টের জায়গা। কিন্তু আপনি যখন কোর্টে ফাইট দিচ্ছেন, কোর্টটা প্রাতিষ্ঠানিক জায়গায়, সেখানে কিন্তু আপনাকে সর্বতোভাবেই প্রসিডিউরাল জায়গাটায় স্ট্যান্ডার্ড যেটা বলে, ওই যে স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন উঠছে সেটা কিন্তু বজায় রাখতেই হবে। ধন্যবাদ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এবার আমি আসতে চাই জনাব মাহমুদুর রহমান মান্নার কাছে। আমরা শুনছিলাম এই ট্রাইব্যুনালের রায় নিয়ে, এই রায় নিয়ে আপনার মতামত কি জানতে চাই, এবং রাজনৈতিকভাবে এই রায় নিয়ে আসলে রাজনৈতিক প্রভাবটা কি দেখেন আপনি? আমার কাছে না আসাই ভালো ছিল। আমি ধরেন এই সভাটা যখন এই আলোচনা যখন শুরু করলেন তার আগে বলছিলাম না যে এমন একটা বিষয় নির্বাচন করেছেন যেটার উপরে আমার নলেজ অত বেশি নেই, এবং ধরেন এখন রোম ইনস্টিটিউট কী বলেছে, আমাদের এখানকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কী ল ফ্রেম করেছে, কোনটা ফলো করে তারা কাজ করছে,
এটা জাজ করবার মতো কোনো মেরিট, কোনো নলেজ আমার নেই। আমি অনেস্টলি আমার থাকবার কথাও কিন্তু না। সেই জন্যে আমি ওনার কথা শুনে ভাবছি যে আমি কিছু জ্ঞান অর্জন করছি। কিন্তু আমাকে কেন এনেছেন তার কারণ আমি এরকমই মনে করি যে উনি আইন বলবেন, আমি রাজনীতি বলবো। আমি যদি এটা বোঝাতে ঠিক থাকি তাহলে আমি অ্যাজ আ পলিটিশিয়ান আমি মানুষের যে সেন্টিমেন্ট, ইমোশন, তাদের যে ফিলিং তার কথা বলবো। একদম ইলজিক্যাল কথা বলবো না যে ওরা একটা হুজুগে কিছু করে, যদি মোবক্রেসির পক্ষে তো আমি যেতে পারি না জনগণের নামে। সেই অর্থে যদি আমি বলি তাহলে ডেফিনেটলি এইটার অনেক উইকনেস আছে, সেটা আমরা আগেই বলেছি। এটা আজকে বলে কোনো কথা না। এই পর্যন্ত এই ধরনের যত বিচার হয়েছে, ইভেন এই যে ধরেন এই কোর্টটা তো স্ট্যাবলিশ করেছিলেন দি দেন প্রাইম মিনিস্টার, যার এখন ফাঁসির অর্ডার হলো, উনি নিজেও এটা অধীনে যেগুলো বিচার করেছেন বা তার তৈরি আদালত যে বিচার করেছে সেটা নিয়েও কত প্রশ্ন উঠেছে, এবং সেগুলোতে কিছু ঘটনাই আছে যেগুলো সুস্পষ্টভাবে সমস্ত ধরনের আইন বিধি ইত্যাদির লঙ্ঘন। তো ফলে হয়েছে কি, আমাকে যদি জিজ্ঞেস করেন এটা রাজনৈতিক প্রভাব কি, আমি গতকাল থেকে আজ পর্যন্ত ঢাকার যেখানে যেখানে গেছি, যেখানে কথা উঠেছে, বেশিরভাগ জায়গায় আমি দেখেছি কোনো কথা উঠছে না। একটা ওই যে টক অফ দ্য টাউন থাকে, টক অফ দ্য কান্ট্রি থাকে, এইরকম করে কোনো বিশাল একটা আলোচনার বিষয় আমি দেখছি না। কিন্তু আমি তো জানি প্রত্যেকের মনের মধ্যে আছে, তবু বলছে না কেন? মানুষও আমার মতোই ভাবছে কী জানি এটা কী বলতে কী বলি, আর আমরা সব বুঝছি কিনা তা জানিও না, সেই জন্য হয়তো বলে না, একটা। আর দুই নম্বর হবে বাই অ্যান্ড লার্জ পিপুল এতে আনহ্যাপি নয়। ব্যক্তিগতভাবে ধরেন আমাকে যদি বলেন, আমি লাইক আমেরিকান বা ক্যানাডিয়ানস, আমি ওদের ল অনুযায়ী আমি ফাঁসিটা পছন্দ করি না খুব। আমার কাছে মনে হয় যে এটা একটা জিনিসের এইভাবে সমাপ্তি করে দেওয়া হলো, এটা সম্ভবত ঠিক না। আইনের কথা বাদ দিলাম, বলে দেশের মানুষ ফাঁসির পক্ষে বেশি গিয়েছে বলে মানুষ ফাঁসির পক্ষে বিপক্ষে এত কিছু বোঝে না। আমাদের দেশে ফাঁসিটা কমন, এটা ধরেই নেই, এটা হতেই পারে। আমাদের দেশে কিন্তু ওর বিপক্ষে ফিলিং আছে তা না। কিন্তু ধরেন আমাদের মধ্যে কিছু লোক যারা বাইরের আইনগুলো জানে এবং বাইরে যে সমস্ত ঘটনাগুলো জানে, বিশেষ করে শেখ মুজিব মার্ডার কেসের দু একজন আসামিকে যখন ফেরত পাঠানোর ব্যাপারে তারা ডিনাই করলো বিদেশ থেকে, তখন মানুষ কিছু কিছু জানে। সেই বিচার থেকে আমি বলছি যে এইটার উপরে আমি মানুষের কোনো রিয়াকশান দেখি নাই। কিন্তু এইটা সবাই বাই অ্যান্ড লার্জ, আমি বলছি ওয়ান টু অল মনে করে যে অন্যায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল বা তাদের সরকার করেছেন, তার বিচার হওয়া উচিত এবং তার সর্বোচ্চ সাজা উচিত। এখানে কোনো দ্বিধা দেখি না আমি। সেই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কিনা, তার প্রসিডিউরাল ত্রুটি কী কী আছে, প্রক্রিয়াগত আরও উন্নত হতে পারতো কি পারতো না, এগুলো যদি বলেন তাহলে দাদা যেরকম বলেছেন, আমি মনে করি প্রায় সমস্ত কথাগুলি লজিক্যাল মনে করি আমি। কারণ এটা ঠিক, যারা এই বিচার ইনিশিয়েট করেছেন, আমি বলছি যারা ইনিশিয়েট করেছেন, অফকোর্স সেটা পিপল, কিন্তু পিপল ঠিক ইনিশিয়েট করে না। পিপলের পরে গভর্নমেন্ট এটা একটা কোর্ট তৈরি করে, তাকে হয়তো টার্মস অফ রেফারেন্স বলে কি এগুলো হয়। তারা কিন্তু চেয়েছেন যে এই বিচারটাকে যত স্বচ্ছ করতে পারি, না হলে যেরকম ওপেন ট্রায়াল হয়েছে আমাদের এখানে স্বচ্ছ হয়েছে বলে আপনি মনে করেন? না না, আমি তা বলছি না তো। আমি বলছি তারা স্বচ্ছ দেখাবার চেষ্টা করেছেন, এবং সেই জন্য যেরকম ওপেন ট্রায়াল হয়েছে। আমি নিজে কর্নেল তাহের হত্যা মামলার আসামি ছিলাম, মানে ওইটা ছিল একটা মার্শাল ল ট্রাইব্যুনাল, জেলখানার মধ্যে ডিআইজি রুমে বিচার হয়েছিল। আমরা 26 জন আসামি ছিলাম, আমাদের কোনো আত্মীয় স্বজন আসতে পারেনি। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এক নাগের সওয়াল জবাব চলেছে, এবং তারপরে যে রায় হয়েছে আত্মীয় স্বজন আসতে দেয়নি, দেখতে দেয়নি। যখন কর্নেল তাহের ফাঁসি হলো তখন তার ডেড বডি দেখবার জন্য তার ফ্যামিলিকে ডাকা হয়েছিল কেবলমাত্র। তো ওইটাও একটা দেখেছি। তারপরে বঙ্গবন্ধু হত্যার যে বিচার, সেটাও মানে সারা দেশবাসী দেখেছে। সেই তুলনায় এটা তো পাবলিক জেনেছে, ইট ওয়াজ ব্রডকাস্ট, সবাই দেখেছে। এইটা আমি বলছি যে এইটা একটা ডিফারেন্স তৈরি করে। হয়তো গভর্নমেন্টের যেরকম ওগুলো অভিযোগ করেছে না, প্রতিশোধ দেওয়ার জন্য এই বিচারটা করা হয়েছে। এবং সেটা আমি দেখলাম একজন সাংবাদিক, মানে আমার ইন্টারভিউ করছেন না, পরিচিত বলে কথা বলতে গিয়ে আমাকে জিজ্ঞেস করেছেন এটা কি প্রতিশোধ দেওয়ার প্রবণতা হলো না? আমি তাকে জিজ্ঞেস করলে বেরো তো ইয়ের কথা, অন্যদের কথা আমি জানি কাদের কথা, বিশেষত আওয়ামী লীগের। বললো না, তাদের কথা বলে না, ওই যে জামাতিদের যেমন ফাঁসি হয়েছে তার প্রতিশোধ দিতে জামাতিরা এইটা করলো। আমি বললাম জামাত তো গভর্নমেন্টে নেই। তারা বলছে যে না, এটা নয়, কিন্তু যা বিচার যে মানে এখানে যারা
প্রসিকিউশন আছেন তারা সবাই তো জামাতের কোর্টটাই তো বানানো হয়েছে জামাতকে দিয়ে, তো ওই রকম করে কথা বলেছে। আমি ওটার সাথে যাচ্ছি না, আমি পরের প্রশ্নে যাই কারণ আমার কথা লম্বা হয়ে যাচ্ছে। প্রতিক্রিয়া যদি বলেন, প্রতিক্রিয়ার সাথে সাথে আরেকটা বিষয় নিয়ে আসতে চাই যে ভারত বাংলাদেশের সম্পর্ক আসলে কি হতে যাচ্ছে, কারণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এখন বিচারের মুখোমুখি হিসেবে আনার জন্য যে আনার প্রক্রিয়াটা চলছে সেটি আসলে সফল হবে কিনা আপনি মনে করেন কিনা, এবং যদি হয় সেক্ষেত্রে ভারত কতটা প্রেসারে পড়বে বলে মনে করেন? মানে আপনি আর একটু লম্বা করে দিলেন, আমি সেটা সংক্ষেপ করছি, কিন্তু শেষ জায়গা থেকে শুরু করে। আমি এরকম একটা কথা তখন শুনেছি যখন প্রথম সরকার চিঠি দিল না শেখ হাসিনাকে ফিরে দেওয়ার জন্যে, দেয়নি ইন্ডিয়া। তখন ধরেন গভর্নমেন্টেরই কিছু লোক, কিছু আইনজীবীর কাছে আমি শুনেছি, তারা বলেছেন যাদের কাছে আসামি যিনি আছেন সেই দেশ বা সেই অথরিটি যদি মনে করে যে তাকে পাঠালে তার জীবন আক্রান্ত হতে পারে, মানে তার যে কোনোভাবে জীবন যেতে পারে, তাহলে তারা এই কারণ দেখে নাও পাঠাতে পারে। এরকম করেই কানাডা থেকে কাউকে কাউকে পাঠানো হয়নি, সেরকম কথা তখন পত্রপত্রিকায় লেখা হয়েছিল। এখন আমি জানি না, এটা এখন জ্যোতির্ময়বাবু বলতে পারবেন, ফাঁসি দেওয়া হয়েছে, এখন ইন্ডিয়ার তো সরাসরি বলবার সুযোগ হলো যে তাকে পাঠালেই তার জীবন চলে যাবে, আমরা কি একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবো নাকি? আমি জানি না এটার কোনো যুক্তি আছে কি না, তারা করতে পারে কি না, কিন্তু আমি এইটা আপনাকে বলতে পারি, ইন্ডিয়া শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে না। আমরা যে ইন্টারন্যাশনাল লটাও বলি, অফকোর্স এগুলো তো আমাদের আন্তর্জাতিক সম্পর্কের জন্যে সারা বিশ্বকে শান্তিময় ওই যত বিশেষণ আছে দিয়ে বলেন করতে হয়। তারপরে এটাও ঠিক, ইন্টারন্যাশনাল পলিটিক্স বলেন, এমনকি ন্যাশনাল পলিটিক্সে পলিটিক্যাল যারা যারা ব্রেন চর্চা করে, চিন্তা করে কীভাবে আইন ভেঙে তার স্বার্থের মতো করে কাজ করা যেতে পারে। সো ইন্ডিয়া যে এতদিন ধরে তাকে রেখেছে, এটাই তো তারা রাখতে পারে না হিসাব মতো। ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না। আমরা আবারও নিশ্চয়ই আসবো। এটা স্টুডেন্টদের কাছে একটা কোয়েশ্চেন নিয়ে নিই, কি কোয়েশ্চেন করতে চাচ্ছেন? আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার কাছে আমার প্রশ্নটি, যদিও মৃত্যুদণ্ড নিয়ে আসলে বেশি কথা হচ্ছে, মৃত্যুদণ্ডটা কিন্তু একমাত্র রায় ছিল না। আসলে ওনাকে 5টা বিষয় আসলে রায় দেওয়া হয়েছিল এবং ওনাকে দেশে ফিরিয়ে আনতে, ওনার সকল সম্পত্তি জব্দ করা হবে এমন একটা রায় দেওয়া হয়েছে এবং ওনাকে যাবজ্জীবন দেওয়া ওই রায় দেওয়া হয়েছে। আমার জেনারেশনের কাছে আসলে যে সেন্টিমেন্টটা, আমরা আসলে এই ধরনের রায়গুলো আমাদের এই জেনারেশনটা খুবই কম দেখেছে, কিন্তু আমাদের একটা জেনারেল সেন্টিমেন্ট আছে যে আমাদের আসলে বিশ্বাস নেই এই জিনিসগুলোর উপর, তো আমরা হচ্ছে এক্সট্রিম লেভেল ওই দিকে না গেলাম। কিন্তু গত বছর অক্টোবরে ট্রাইব্যুনালে একটা চেঞ্জ আনা হয় যে যাদের এগেনস্টে মানবাধিকারের একটা মানে অভিযোগ নিয়ে আসবে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না, এটা অভিযোগ আনলেই দাঁড়াতে পারবে না, এমন একটা সংশোধন আনা হয়। তা আমরা যদি মৃত্যুদণ্ডটাকে মানে রিয়েলিটি নাও ধরে নেই, ওইদিকে আমরা নাও যেতে পারি, ওনাকে আমরা আনতে পারবো না, ওটা রিয়েলিস্টিক আমরা ধরে নিতে পারছি না, কিন্তু অন্যান্য যে রায়গুলো দেওয়া হয়েছে যে তার সম্পত্তিটাকে আমরা আসলে বাজেয়াপ্ত করবো কিনা, বা ওনাকে যে আসলে কোনোভাবে জেলে নিয়ে আসা যায় কিনা, বা যারা আসলে অভিযুক্ত হয়েছে তাদেরকে আমরা নির্বাচন থেকে আটকাতে পারবো কিনা, অর্থাৎ মানে এই নির্বাচনের মাধ্যমে অথবা এই নির্বাচনের আওয়ামী লীগ আসলে যে একটা শিক্ষা দেওয়ার যে একটা প্রচেষ্টা আছে সকল পুরা রাজনৈতিক ফিল্ডের, যে আমরা তারা কি রিফর্ম করতে চাই, তারা কিছু শিক্ষা নিতে চাই, তো অন্যান্য যে রায়গুলো আছে মৃত্যুদণ্ড বাদে সেগুলো আসলে কতটুকু রিয়েলিস্টিক এবং সেগুলোকে আমরা পূরণ করতে পারবো কিনা? ধন্যবাদ। আপনার প্রশ্নটা খুবই রেলিভেন্ট যে আসলে অন্যান্য কাউন্টে তো আরও আছে। আমরা ফাঁসির আলাপটা আসার পেছনে মূল কারণ থাকে হচ্ছে এই, যখনই দেখবেন যে ধরেন 3 রকমের পার্টিকুলার অফেন্স করলেন কোনো একজন ব্যক্তি, সাধারণ ফৌজদারি আইনেই, কোনোটাতে হচ্ছে 7 বছরের কারাদণ্ড, কোনোটাতে 5 বছর, কোনোটাতে 3 বছর, 3টা অপরাধী প্রমাণ হলো এবং 3, 5, 7 এরকম করে ধরেন সাজা হলো, সর্বোচ্চ সাজাটাই কিন্তু তিনি ভোগ করবেন, সে কারণে ওই 7 বছরের আলাপটাই আসবে, 3 নিয়ে আর আলাপ আসলে সেই জন্য আসে না। কিন্তু আপনার প্রশ্নটা খুবই রেলিভেন্ট যে অন্যান্য শাস্তিগুলো তো আসলে খুব গুরুত্বপূর্ণ, যেমন ওনার আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে বলেছে, এবং ইলেকশনে তাদেরকে যে বারিত করার যে ব্যাপারটা, এইগুলো আসলে কার্যকর করার ক্ষেত্রে কোথাও কোনো ধরনের বাধা নেই, এগুলো করা যাবে। সম্পত্তি বাজেয়াপ্ত যেমন করা যাবে, তেমনি ইলেকশনের যে ব্যাপারটা সেটাতে ইতিমধ্যে একটা রাষ্ট্রের তরফ থেকে কিন্তু ব্যবস্থা নিয়ে আছে, সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে সংশোধন করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু নিষিদ্ধ করা আছে। তো ইলেকশনটা তো একটা রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ, ফলে তারা এমনিতেই ইলেকশনে পার্টিসিপেট করার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি কনভিক্টেড হলেন তার তো এমনিতেই সুযোগ থাকছে না, সেটা সেটা মানবতা বিরোধী অপরাধের বিষয় না, সেটা যদি আপনি সাধারণ অপরাধের জন্য অপরাধী হিসেবে সাব্যস্ত হন আদালতের, তাহলে 2 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কিন্তু আপনি এমনিতেই ক্যান্ডিডেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।
আর এটা তো হচ্ছে ভিন্ন প্রসঙ্গ। ফলে আপনি যদি ব্যক্তি শেখ হাসিনা, ব্যক্তি আসাদুজ্জামান খান কামালের প্রশ্ন তোলেন, তাদের তো সেই সুযোগই নেই এই মামলার আগে শাস্তিটাকে ভোগ না করে, মামলাতে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করে বা অ্যাপিলেট পর্যায়ে গিয়ে ওনারা যদি অন্য কিছু বলার চেষ্টা করেন, অ্যাপিল করেন, সেটা না করে তো অন্য কোনো কিছু করার সুযোগ নেই। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই। হাসিনার যে রায়টা, তার রায়ের যে দুইটা রায় দিছে, একটা ফাঁসির রায় দেওয়া হয়েছে, আর একটা ইন্টারপোল গঠন করে তাকে ফিরিয়ে আনার ব্যাপারটা। এখন যে সিচুয়েশনটা আমাদের ফেস করতেছে বাংলাদেশের মানুষ, যে একজন দল ক্ষমতা আসবে, বাংলাদেশের টাকা লুটপাট করে দেন বাইরের দেশে সেটেল হয়ে যাবে। এখন আমাদের বাংলাদেশের মানুষের হাতে করার কাজ থাকবে শুধু দুইটাই, যে তাকে ফাঁসির রায় দেওয়া নয়, কিন্তু আনার কতটুকু অ্যাবিলিটি যে আছে বা ইন্টারপোল গঠন করে আদৌ কি আনা সম্ভব হবে কি না হবে, এটা কি পসিবল কিনা, এটা একটু জানা। দেখুন, এটা তো একটা মোরাল ভিক্টরি, যেটা আপনার দ্বিতীয় প্রশ্নের অংশটায় আছে যে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে তাকে ফেরানো সম্ভব হবে কিনা। ইন্টারপোলকে অলরেডি চিঠি দেওয়া হচ্ছে, সেভাবে পত্রপত্রিকাতে নিউজ এসছে অলরেডি। ভারতের সাথে যে বন্দি বিনিময় যে চুক্তিটা আছে, সেটার একটা অংশ মান্না ভাই একটু ভিন্নভাবেই বলছিলেন, কিন্তু ওনার বক্তব্যটা সঠিক। সেটা হচ্ছে ওই চুক্তির ভেতরেই উল্লেখ আছে হচ্ছে কোন কোন পরিস্থিতিতে ওনারা ফেরত দিতে বাধ্য নন, তার মধ্যে এটা কিন্তু একটি, যে ওনারা দেবেন না। এখন আপনার আন্তর্জাতিক মহল থেকে যদি আমরা চাপ সৃষ্টি করার চেষ্টা করি, তাহলে চাপ সৃষ্টি করব কাকে দিয়ে? যেমন ধরেন আপনার ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশনকে দিয়ে। হিউম্যান রাইটস কমিশন তো নিজেই বলছে যে আমরা মৃত্যুদণ্ড সাপোর্ট করি না। তাহলে তাকে দিয়ে আপনি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আরেকটি ইউএনের সদস্য রাষ্ট্রকে কি বাধ্য করার জন্য বলতে পারবেন? ফলে এর মধ্যে কতগুলো বিষয় আছে। ফলে এটা কি ট্রায়াল যখন হচ্ছে তার আগে থেকে আমরা জানতাম না? আমরা তো আগে থেকেই জানতাম। এখন জাজমেন্ট হয়েছে, এইটার একটা মোরাল ভিক্টরির ব্যাপার আছে। এটা রিয়েলিটি যে উনি দেশ থেকে পালিয়েছেন, দেশে উনি আর নেই। ফলে ওনাকে ধরে এনে আমরা বঙ্গবন্ধুর হত্যার মামলার অপরাধীদেরকেও ফাঁসি দিতে পারিনি, তাদেরও তো ফাঁসির আদেশ হয়েছে। তো কিন্তু ফাঁসির আদেশ হলে কী হবে? আমরা এত বছর পরেও তো আলাপটা করছি এই যে অপরাধীরা যাদের শাস্তি পাওয়ার কথা ছিল, ফাঁসির আসামিরা এখনও কেউ কানাডায়, কেউ এখানে ওখানে বিভিন্ন দেশে আছে। তো এই শেখ হাসিনাও হচ্ছে এই অপবাদ নিয়ে, এই মানসিক যন্ত্রণা নিয়েই ওনাকে আসলে হয়তো পৃথিবী থেকে ত্যাগ করতে হবে। এখন আমাদের জায়গায় যেটা, যে আমরা মোরাল ভিক্টরিটা হচ্ছে অর্জন করেছি যে ওনার শাস্তিটা দেখেছি। যদিও আমি নিজেও একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি ফাঁসির বিপক্ষে, কিন্তু এই যে শাস্তির যে সাজার আইনের জায়গাতে বিচার পর্যন্ত একটা এসে আপনার পানিশমেন্ট হওয়ার যে ব্যাপারটা, অর্থাৎ কনক্লুশনটা না, এইটা অনেক ক্ষেত্রে ৭১-এর অনেক কিছুর কনক্লুশনও আমরা এখনও পর্যন্ত টানতে পারিনি। ২৪-এর কনক্লুশন যেন ঝুলে না যায় ৭১-এর মতো, সেটাও কিন্তু একটা বড় রকমের দায়। সেটা আপনাদের প্রতি, শিক্ষার্থীদের প্রতিও আছে, আমরা যারা আছি তাদের। সেই দায়টাও মনে হয় যে কিছুটা হলেও শোধ হবে যদি আমরা বিচারটা ঠিকভাবে করতে পারি। মৃত্যুদণ্ড অবশ্যই নয়, কিন্তু আমি কিন্তু শাস্তির কথা বলছি, অপরাধের বিচারের কথা বলছি। সেইটা যে সবসময় অবশ্যম্ভাবীভাবে মৃত্যুদণ্ডই হতে হবে, নট নেসেসারি। এই কারণে আমার মনে হয় যে এটার অন্য রকমের একটা রাজনৈতিক ভ্যালুর জায়গার বাইরেও এটার আইনগত একটা ভিত্তিও কিন্তু ভ্যালু কিন্তু আছে। জি, ধন্যবাদ। আমরা একই প্রশ্ন যারা মাহমুদুর রহমান মান্নাকে করব। না, দাদা যে জবাবটা দিয়েছে আমি মনে করি এরপরে আমার নতুন করে বলবার তেমন কিছু নেই। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেক্ষেত্রে মনোবল ভেঙে যাওয়ার কোনো বিষয় আপনি আমি ওইটা বলতে চাইছিলাম, আপনি আগে আমাকে ওই প্রশ্নটা করেছেন, এটার সুদূর প্রশ্নের প্রভাব কী হবে, ওটা মিলে বলি, যত কমের মধ্যে পারি বলবো। সেটা হচ্ছে কি যে দাদা আর একটা কথা বলেছে, সেটা হচ্ছে এটা যে মোরাল ভিক্টরি হলো। আমরা তো অনেক সময় ম্যাটেরিয়ালের বাইরে এই সমস্ত ইথিক্যাল মোরাল ব্যাপার ভাবতে হবে না, কিন্তু লিগালি যখন আপনি যান তখন মোরাল ইথিক্যাল বিষয়টা আপনাকে ভাবতেই হবে। এটা একটা খুবই বড় ভিক্টরি। কীরকম আপনাকে বলি, ধরেন আমরা তো রাজনীতির কারণে সব জায়গাতেই খোঁজ খবর রাখতে হয়, যোগাযোগ হয়, পার্টির কমিটি আছে। আমি দেখেছি মানে ধরেন গত বছরের ৪ আগস্টেও আমাকে অনেকে ফোন করেছেন, ভাই এসব যে করছেন, মানে গত বছর শেখ হাসিনা পড়বার আগের দিন এগুলো করছেন যে কিছু হবে, মানে তার বিশ্বাস হয় না। আমি নিজেও কনফিউজ যে আসলে কি পারবো নাকি, আগেও তো পারিনি, কিন্তু ঘটনাটা ঘটলো। কত বড় ভিক্টরি খেয়াল করেন। যারা এটা লিড করছেন যে শিক্ষার্থী, তারা আনডন্টেড ছিলেন, কাম হোয়াট মে, আমাকে ফেলে ছাড়বো, এবং সেটা তারা জিতেছেন। তারপরে কি দাঁড়ালো, আচ্ছা হয়ে গেলো, তাহলে কী হবে, এদের কি হবে? আলটিমেটলি এখন একটা পরিস্থিতি দাঁড়ালো, আওয়ামী লীগ এখন রাজনীতি থেকে বাড়িত, নির্বাচন করতে পারবে না, তাহলে তাদের অস্তিত্ব টেকাবে কেমনে? এরপরে যখন এই রায়টা হলো, তখন আমি লক্ষ্য করছি যে
ধরেন আওয়ামী লীগের জন্য বলা হয় যে ফরিদপুর একটা বেল্ট তাদের, ওইখানে সবই প্রায় আওয়ামী লীগপন্থী ইত্যাদি, এবং সেটার মধ্যে সত্যতাও আছে। আমি নিজে তো বেড়াদিন আওয়ামী লীগ করেছি, আমি জানি। কিন্তু আমি গতকাল, আজকে এবং তার আগের দিনও দেখেছি আওয়ামী লীগ করেন মোটামুটি আমরা যেরকম বলি না যে এরা হলো খুবই বোনাফাইড কর্মী দলের, সেই রকম নেতা কর্মীরাও ঘাবড়ে গেছে। এটা কী হচ্ছে তাহলে? তারা তো বুঝতে পারছে এরপরে আমি নির্বাচনও করতে পারছি না। একটা দুইটা যে প্রোটেস্ট করবে, একটা বাস টাস পড়াবে, এগুলো কোনো কাজই নয়। রাজনীতির অর্থে এগুলো বিবেচনায় আসে না। এগুলো হয় সন্ত্রাসবাদী কাজ, লোকে একটু ভয় পায় কিন্তু তার প্রতি শ্রদ্ধা জন্মে না, লোকগুলোকে দেখতে পারে না, যারা করে তাদেরকে একটা কৃতিত্বের বাহবা দেয় না। রাজনীতিগতভাবে তারা যেতেই না, সবাই বোঝে যে তারা হেরে গেছে, তারা পারল না। এটা একটা বিরাট বিষয় হয়ে যাবে আওয়ামী লীগের যদি ধরেন পরবর্তী শাসন রাজনীতি খুব বড় রকমভাবে বেপথু না হয়, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা রাজনীতিতে আবার খুবই কঠিন ব্যাপার হবে আমি মনে করি। জি, ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন নেব, তবে তার আগে আমরা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াকে একটা ছোট প্রশ্ন করতে চাই যে চানখারপুলের যে অভিযোগটি আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, 5টি অভিযোগের একটি ছিল এটি যে চানখারপুলে 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এর রায় হয়েছে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় যে আরও আসামি ছিল তাদের রায় এখন কি হবে, তাদের বিচার প্রক্রিয়া কিভাবে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই। আমিও একটু কনফিউজ ছিলাম যে পুরো রায়টা যখন শুনছিলাম, কারণ ট্রায়ালটা ফলো করার মতো সময় আসলে আমাদের হয়নি। রায়টা যখন ফলো করছিলাম দেখছি যে শুধু 3 জনের কথা বলা হচ্ছে। 3 জন তো আর আসলে কোনো মামলাতে অ্যাকিউজড এ পর্যন্ত আমরা দেখিনি যে শুধু 3 জনের নামে কোথাও মামলা হয়েছে। তাহলে অন্য অ্যাকিউজদের কী হবে? আইসিটি আইনের মধ্যেই ভিন্ন ভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ভিন্ন ভিন্নভাবে চার্জ গঠন করে তাদের আলাদা আলাদা করে ট্রায়াল করার সুযোগ আছে, সেটা এই আইনের মধ্যে তৈরি করেছে। কিন্তু যেটা আমি প্রফেশনাল হিসেবে যেটা প্রবলেমেটিক মনে করি সেটা হচ্ছে আপনি যখন একবার একই ইস্যুতে ধরেন এই 6 জন চানখারপুলের 6 জন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাতেই 3 জনকে পার্টিকুলার 3টা কাউন্টে আপনি কমান্ড রেসপন্সিবিলিটির ব্যাপারটা এখানে এসছে, কমান্ড রেসপন্সিবিলিটির কথা বলে এবং ইনসাইটমেন্টের কথা বলে এবং ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এই 3টা কাউন্টে হচ্ছে মৃত্যুদণ্ড দিলেন এবং অন্যান্য দণ্ডগুলোও দিলেন। অন্য একিউজদের জন্য যখন আবার কেস ওপেন করতে যাবেন নতুন চার্জশিট তৈরি করে তাদের বিরুদ্ধে, একই প্রশ্নগুলো তো আবারও আসবে এবং সেইটি ব্যাখ্যা করতে গিয়ে যেভাবে রায়ের মধ্যেও পরিষ্কারভাবে তুলে আনা হয়েছে যে তাদের ক্ষমতা ছিল, তাদের অধীনস্থ বাহিনীরা যখন এগুলি করছেন কিংবা কোনো একটা অপরাধ সংগঠন করছেন তাকে বাধা দেওয়ার সুযোগ ছিল, বাধা দেননি। এই যে বাধা দেননি না দেওয়াটাই কমান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ ওনার এখতিয়ার ছিল, দেননি। বাংলাদেশে এ যাবৎ পর্যন্ত শত শত মামলা হয়েছে উস্কানি দেওয়ার জন্য কেবলমাত্র, অর্থাৎ হুকুমের আসামি বলতো, হুকুম দেওয়ার জন্য যে আমি বললাম এই যাও তোমরা গিয়ে অমুকের বাড়ি জ্বালিয়ে দাও, অমুককে হত্যা করো, এইটাকেই কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে ব্যবহার করে এসছি আমরা উল্টো ভেবে। অর্থাৎ আমি যখন কাউকে হুকুম দিচ্ছি হত্যা করার জন্য কিংবা আগুন দেওয়ার জন্য কিংবা অন্য কোনো ব্যক্তিকে আক্রমণ করার জন্য, আমি তো আসলে ওই অপরাধের সমান সহযোগী, কিন্তু এটা হুকুমের আসামি হিসেবে হয়তো ওনার নির্দেশে এরকম হামলা চালানো হয়েছে। এরকম জুলাই অভ্যুত্থানেরও দেখবেন যে আপনি না হলেও শখানেক মামলা পাবেন যেখানে অনেককে আসামি করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তার নির্দেশে অমুক 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 হচ্ছে করেছেন, কিন্তু কিভাবে নির্দেশ দিয়েছেন সেটার আর কোথাও কোনো এফআইআরের মধ্যে কোনো নেক্সাস নেই। এই মামলাগুলো সবকটাই হচ্ছে একটা জাজমেন্টের কারণেও প্রবলেমে পড়বে পরবর্তীতে, কারণ এখানে উল্টোভাবে জিনিসটাকে দেখা হয়েছে। যেটা সঠিক সেটা হচ্ছে আপনার ক্ষমতা ছিল, নিয়ন্ত্রণ করতে পারতেন, বাধা দিতে পারতেন, আপনার অধীনস্থ বাহিনীকে বাধা দেননি, তারা অপরাধ সংগঠন করেছে, এই অপরাধ সংগঠনের করার কারণে হচ্ছে আপনি কমান্ড রেসপন্সিবিলিটির ভায়োলেশনের কারণে আপনি অপরাধী হচ্ছেন এবং যেটা ফাঁসি দেওয়ার ক্ষেত্রে একটা অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছে। এটা একটা ড্রামাটিক চেঞ্জ, পজিটিভ চেঞ্জ। আমার মনে হয় যে এইটা খুব গুরুত্বপূর্ণও ছিল। আমি খুব এই বিষয়টা নিয়ে খুবই এনজয় করেছি যে না, এতদিন পরে হলেও অন্তত আইনের একটা সঠিক ব্যাখ্যার জায়গায় অন্তত আমরা এসেছি কমান্ড রেসপন্সিবিলিটি নিয়ে। জি, ধন্যবাদ। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই। আমার প্রশ্নটা মান্না স্যারের কাছে।
প্রশ্নটা করার আগে আমি বলিনি যে আমাদের দেশের কোনো সরকার প্রধানের বিগত সময়ে ফাঁসির আদেশ দেওয়ার আমরা কোনো ইতিহাস দেখি না। এর আগে শেষ স্বৈরাচার বলি কিংবা সাবেক রাষ্ট্রপতি এরশাদের কথা বলি, তার বিরুদ্ধে 10 বছরের সাজা হয়েছিল, কিন্তু এক্ষেত্রে এসে আমরা দেখতে পাচ্ছি এই আমাদের বর্তমান যে পলাতক যে সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা, তার বিরুদ্ধে ফাঁসির সাজা কার্যকর করা হয়েছে। কিন্তু আমরা জানি যে যদি তিনি দেশে না আসেন এবং আইনের হাতে তিনি নিজেকে সোপর্দ না করেন, সেক্ষেত্রে তার আপিল করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে তার এই যে ফাঁসিটা, এটা কোনো রাজনৈতিক চাপ কিনা কিংবা রাজনৈতিক কোনো স্বার্থসিদ্ধি কিনা এবং তাকে চাপে রেখে দেশের বাইরে রাখার কোনো একটা ব্যবস্থা কিনা, যেন তিনি বিচারের মুখোমুখি হতে না পারেন এবং এটা নিয়ে যেন আর কোনো বিচার না হয় এবং তিনি যেন আজীবন দেশের বাইরে নির্বাসিত থাকেন কিনা, এই বিষয়টা যদি মান্না স্যার আমাকে একটু বলতেন। কীরকম করে হয়েছে কি জানেন, আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের বিশ্বাস তো নাই, দলের ভেতরে এক নেতা আরেক নেতাকে বিশ্বাস করে না, এবং বন্ধু বান্ধবদের মধ্যে হয়। মানে এই প্রশ্নটা আপনি করেছেন যে মানে ওই একটা কবিতা মনে পড়ে আমার, কার লেখা এখন ভুলে গেছি, কে আর বলো হয় হৃদয় খুঁড়ে দুঃখ জাগাতে চাই। তো আমরা কেউ হৃদয় খুঁড়ে হোক, মাটি খুঁড়ে হোক, ঘটনা খুঁড়ে হোক, কিছু কারণ বার করবার চেষ্টা করি, এটার জন্যই বোধহয় হতে পারে। এই গভর্নমেন্ট শেখ হাসিনাকে বিদেশ পাঠিয়ে দেবে, তাকে সেখানে রাখবে, এই চিন্তায় এত বড় মামলা করেছে এবং তার রায়ের ইম্প্যাক্ট হিসেবে এটা হচ্ছে। খুবই কষ্ট করে কল্পনা করা হলো না? আপনি নিজের থেকেই করেন বা যার থেকেই পান আমি জানি না, কিন্তু এটার মানে বেশ খুঁজে পাওয়ার জন্য আপনাকে অনেক গভীরে যেতে হবে। কোন মানুষ মিলে এগুলো ভাবলেন এইরকম করেছে তাকে বিদেশে রাখবেন। শেখ হাসিনা তো এমনি বিদেশে যেতে পারে, সেটা তো প্রমাণিত। 14 মাস 15 মাস ধরে উনি তো বিদেশে আছেন, আমরা তো তাকে আনতে পারিনি। তাহলে আর একটা ফাঁসির রায় দিয়ে তাকে বিদেশে রাখা নিশ্চিত করতে হবে, এরকম ভাববার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যদি ধরেন বর্তমান সরকার আবার 100টা সমালোচনা থাকে, তারপরে আই এম সরি, আপনি আমার সাথে একমত নাও হতে পারে, অন্যরা নাও হতে পারে, কিন্তু এইরকম একটা মামলা করে তার সাজা দিয়ে তাকে এটা রাখবে এরকম আমি মনে করছি এই সরকারকে। আচ্ছা, একই প্রসঙ্গ ধরে জ্যোতির্ময় বড়ুয়া আপনার কাছে আসতে চাই যে আপিল করার যেহেতু সুযোগ নেই, যেহেতু আসামি দেশে নেই এবং আসার সম্ভাবনা নেই, যদি না তাকে আনানো হয়, সেক্ষেত্রে এই মামলার গতি প্রকৃতি কেমন হতে পারে? ধরেন যেহেতু একটা শাস্তি অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে, ওনারা আসলে তো প্রথমে গ্রেফতার হবেন। গ্রেফতার হওয়ার পরে যদি দুটো পর্যায়ে অ্যাপিল হয়, একটা হচ্ছে জেলে থাকা অবস্থায় জেল আপিলের সুযোগ থাকে, এখানে আইসিটিতে সেটার সুযোগ হয়তো নাও পেতে পারেন। এখন ওনার নিজস্ব আইনজীবী যদি থাকে ওনারা অ্যাপিল ফাইল করবেন। অ্যাপিল ফাইল করলে যেটা হয় সেটা হচ্ছে ট্রাইব্যুনালের যে রায়, সে রায়ের কার্যকারিতাটার উপর একটা স্থগিতাদেশ থাকে, আদারওয়াইজ তো অ্যাপিল শোনার কোনো কিছু থাকবে না। তো যতদিন পর্যন্ত অ্যাপিল ডিসপোজাল না হচ্ছে ততদিন পর্যন্ত আসলে এই রায় কার্যকর করার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আর কার্যকর হবে না। জি, ধন্যবাদ। প্রশ্ন নিয়ে একটা আমার প্রশ্নটা হচ্ছে মিস্টার বড়ুয়া সাহেবের কাছে। আওয়ামী লীগের তরফ থেকে একদিকে বলা হচ্ছে বারবার যে এই কোর্টটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট, এবং অন্যদিকে যখন মিডিয়াতে কথা বলছেন ব্যারিস্টার তাজুল ইসলাম সাহেব, যিনি এই মামলার প্রসিকিউটর, তিনি যা বলছেন আমরা রায়ে দেখছি শুধুমাত্র সেই বিষয়গুলো 2 ঘন্টা রায়ে সেগুলো পড়া হয়েছে, এবং বিচারকরা যা বলেছেন এবং বিচারকের নিজের পড়া রায় এবং লেখা রায় তিনি নিজে পড়তে যে অনেকবার হোঁচট খেয়েছেন এবং কনফিউজড, এবং বিচারপতি তাদের যে নিয়োগ ব্যবস্থা সেটা নিয়েও বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে এবং জনমনে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। এখন এই যে ক্যাঙ্গারু কোর্টটা বা যার আওয়ামী লীগের তরফ থেকে যে ক্যাঙ্গারু কোর্ট সম্পর্কে বলা হয়েছে, তাহলে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে প্রশ্ন উঠছে, এটা আপনি কিভাবে দেখেন এবং হচ্ছে এটা কিভাবে পরবর্তীতে প্রসিডিওর কিভাবে ভবিষ্যতে যদি এই রায় বাতিল হয়ে যায় তাহলে এটার ভবিষ্যৎ কী রায়ের? দেখুন, এটা তো আমাদের ইতিহাসের পুনরাবৃত্তি তো কিছুটা আছেই। যখন কোর্টটা আওয়ামী লীগ সরকারের আমলে যখন কোর্টটা হয় তখন তো আসলে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্যই উদ্দেশ্য করে ট্রাইব্যুনালটা গঠন করা হয়। এই ট্রাইব্যুনাল মনে করেন যেভাবে যে পদ্ধতিতে চলেছে ইতিপূর্বে, সেটা নিয়েও নানা ধরনের প্রশ্ন ছিল আন্তর্জাতিক মহলে এবং দেশীয় পর্যায়েও। রাজনৈতিক কোনো একটি পার্টিকুলার রাজনৈতিক দলকে আপনার বেকায়দায় ফেলার জন্য কিংবা তাদেরকে আসলে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এটা করা হয়েছে, অভিযোগটা তো ছিলই সেই সময় থেকে। কোনো ক্ষেত্রে যে সেটা সত্য ছিল না, একদম বাস্তবতা বিবর্জিত ছিল বিষয়টা তাও না। অনেক ক্ষেত্রে ওনারা গায়ের জোর খাটিয়েছেন, আইনগত জায়গায় স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করে
ডিফেন্সকে সময় না দেওয়া, ডিফেন্সের এগুলো খুব কমন কিছু আলোচনা সে সময় ছিল যে ডিফেন্স যখন সময় চাইছেন ডিফেন্সকে সময় দিচ্ছে না, কিন্তু প্রসিকিউশন সময় চাইলে সময় দিচ্ছে। তখন তো অ্যাটলিস্ট ডিফেন্ড করার সুযোগ পেয়েছেন, নিজস্ব আইনজীবী ছিল তাদের। এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। ফলে এবারেও কিন্তু ডিফেন্স থেকে শুরুতেই আমি আমার বক্তব্য পরিষ্কার করেছি, ডিফেন্স থেকে যথাযথ গুরুত্ব দিয়ে আসলে ডিফেন্সটা করেছেন সেরকমের কিন্তু মনে হয়নি। অর্থাৎ এখানে কিন্তু সন্দেহের জায়গাগুলো আছে। কিন্তু কোর্টগুলো, এই ধরনের কোর্টগুলো যদি আপনি মানে সেই যতগুলো ট্রায়াল, নরেমবার্গ ট্রায়াল থেকে শুরু করে বিভিন্ন গণহত্যার জন্য যে সমস্ত ট্রায়ালগুলো হয়েছে, ট্রাইব্যুনাল চলেছে, সবগুলো নিয়েই বিভিন্ন ধরনের কথা আছে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ওনারা ওনাদের মতো করে মেনটেন করেছেন। আমাদের কাছ থেকে হুবহু সবটাই পাওয়া মুশকিল, কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা অন্য জায়গার চাইতে ভিন্ন। কিন্তু প্রতিশোধের ব্যাপারটা এক্ষেত্রেও আসবে এবং সেটা আওয়ামী লীগ সঠিকভাবেই তুলবেন। কেন আপনার এই নিয়োগের ক্ষেত্রেই যে ব্যাপারটা ঘটেছে, যারা প্রসিকিউশনে আছেন, যেটা মান্না ভাই পরিষ্কার করেই বলছিলেন যে অধিকাংশ হতো জামাতের। ফলে জামাতের এমন এমন লোকজন প্রসিকিউশনে আছেন যারা একটা সময় ইতিপূর্বের ট্রাইব্যুনালে হচ্ছে ডিফেন্সের লয়ার ছিলেন, জামাতের যারা অভিযুক্ত ছিলেন তাদের পক্ষের আইনজীবী ছিলেন। এখন যদি তারা, যদিও চিফ প্রসিকিউটর বারবার করে বলেছেন যে তারা সর্বোচ্চ নিরপেক্ষ থেকে প্রপার এথিক্স বজায় রেখেই হচ্ছে তারা সব কিছু করবেন, এবং সে কারণে প্রকাশ্যে এটাকে টিভিতে সম্প্রচার করার মতো ঘটনাও ঘটেছে পুরো ট্রায়ালের ব্যাপারটা। তো এই সব কিছু দিয়েই হচ্ছে ওনারা বোঝাতে চেষ্টা করেছেন ওনাদের জায়গা থেকে যে না, আমরা নিরপেক্ষভাবে করছি, এখানে প্রতিহিংসা পরায়ণতার ব্যাপার নেই। তারপরেও তাদের পলিটিক্যাল আইডেন্টিটিটা তো থাকবেই, সেটা পলিটিক্সে সবসময় ব্যবহার করার চেষ্টা করবে। এটা যতটা না রাজনৈতিক মানে আইনি প্রশ্ন, তার চাইতে বেশি রাজনৈতিক প্রশ্ন। এই রাজনীতি তো একে অপরকে লেগ পুলিংয়ের ব্যাপারটা তো থাকবেই। সেই প্রশ্নগুলো এখন ফাইনালি ডিসাইড হওয়ার ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে যদি অ্যাপিলে যায়। সব কিছুই সঠিকভাবে হয়েছে সেটা দাবি করার সুযোগ আসলে রেগুলার কোর্টের অনেক ক্ষেত্রে থাকে না। ফলে সেই সুযোগ সেটা ভবিষ্যতে বলে দেবে যে অ্যাপিলেট কোর্ট কীভাবে এই ইস্যুগুলোকে দেখছে। জনাব মাহমুদুর রহমান মান্নার কাছে কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা? আপনি যেহেতু জামায়াতের কথা বললেন, এইখানে হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় কি যে রায়, যে হাসিনা রায় দিয়েছে, এই রায় মূলত হাসিনা রায় না, শুধু অন্যান্য রায়ের কথা বললে রায় আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। তো আপনি যেহেতু জামায়াতের কথা বলেন, আসলে কি রায়ের পিছনে কোনো রাজনৈতিক হাত আছে? জি, ধন্যবাদ। জনাব মাহমুদুর রহমান মান্না, আমি ব্যক্তিগতভাবে এটার জন্য সবাইকে বলবো ইতিহাসের জন্য অপেক্ষা করেন। এখন আমি যে ব্যক্তিগতভাবে বলবো, আমিও যে কোনো রাজনৈতিক মতলব থেকে বলবো না তা তো নাও হতে পারে। এবং যেহেতু অভিযোগটা উঠেছে যে জামাতের লোকজন এই বিচারটা প্রধানত করেছে, আর ফ্যাকচুয়ালি যারা যারা আছে তারা তো জামাতেরই, মানে যারা ইয়েতে ছিল, প্রসিকিউশনে ছিল, তো তাদের এরকম প্রশ্ন উঠতে পারে। আমি মানে মুশকিল, জামাত সম্পর্কে আমি এই ব্যাপারে করে স্টাডি করতে চাই না, বা এখানে এইরকম করে মন্তব্য দিতে চাই না। যে কারণে আমি এটা উজ্জ্বল রাখতে চাই। আমি মনে করি এটা ভবিষ্যতে বোঝা যাবে। জামাতের 5 নেতার ফাঁসি হলো না, তারপর যারা শেখ মুজিবুর রহমানকে হত্যার জন্য দায়ী, সেই কর্নেল দুজন, তাদের ফাঁসি হয়েছে না? কার্যকর হয় না যে একেবারে তা না। কর্নেল তাহেরের ফাঁসি হয়েছে না? হয়েছে। আমাদের এই দেশে ফাঁসির রায়টা মানে ওই ক্ষুদিরাম, তারকেশ্বর দস্তিদার তাদের আমল থেকে কিন্তু আছে। আমরা এইটাকে একটা মানে ন্যায্য শাস্তি হিসেবে প্রায় মেনে নিয়েছি যে শাস্তি এরকমই হতে পারে, ফাঁসিটাও একটা জেনুইন শাস্তি, সেইভাবেই হয়েছে। আর যদি যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলেন, ওইটা আবার একেবারেই ভিন্ন জিনিস। সেটা কি, তাহলে কারাদণ্ড যদি হয় তাহলে আমরা কারাদণ্ড মানে যা বুঝি বাইরে পাবলিক, বিষয়টা এরকম নয়। ধরেন কারো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তার মানে কি? আমি প্রথম যেবার জেলে গেছি, 86-এর কথা বলছি ধরেন, তখন যাবজ্জীবনের মানে ছিল 14 বছর কারাদণ্ড। যাবজ্জীবনের বাংলা তো কোনোভাবে 14 বছর নয়। পরে যখন জেলে গেছি, ধরেন এটা আপনার 91-এর পরের কথা বলছি, তখন দেখেছি সংশোধন হয়ে বলেছে এটা 20 বছর। আচ্ছা, 20 বছরের পরেও একটা কথা আছে, আপনি জেনুইনভাবে জেল খাটছেন, তার মানে 3 মাস বছরে একটা রেয়াত অটোমেটিক আছে। এরপরে আবার এই রেয়াতের সাথে আছে ডিআইজি স্পেশাল, আইজি স্পেশাল, এমনকি জেলারও খুশি হয়ে মাঝে মাঝে মাফ করে দিতে পারে। তো এরকম করে দেখা যাবে। আচ্ছা, এরপরে আবার বিশেষ বিশেষ ছুটি ছাড়া হচ্ছে ঈদ উপলক্ষে এতজন বন্দীকে মুক্ত করে দেওয়া হলো, এতজন বন্দীকে আপনার সাজা কমিয়ে দেওয়া হলো, মানে অকেশনাল যেগুলো রিলিজিয়াস বা যেগুলো আমরা পালন করি সেখানে হয়।
সেটা প্রেসিডেন্ট কর্ডন করতে পারেন। কারো সাজা 10 বছর ছিল, 5 বছর করে দিয়েছেন তিনি। এই জন্য কার্যকর হয় যে বলতে যদি আপনি এরকম বোঝান যে যাবজ্জীবন কারাদণ্ড হলো, সেটা দেখি 3 বছর পর বেরিয়ে এসছে। এইরকম মানে যেটাকে জেলে বলে মার্কা দেয়, মানে রেয়াত দেয়, ওটা করে হয় যদি তাহলে অন্য। কিন্তু ফাঁসির কথা যদি বলেন তাহলে ফাঁসির ব্যাপার এই গত সরকারের আমলে 3 টার্মে এটা হয়েছে। ফাঁসি জেনুইনলি হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট কন্ডন করে দিয়েছেন এবং রাতের অন্ধকারের উপরে পালিয়ে চলে গেছে। বহুত হয়েছে এগুলো নিয়ে, এরকম কিছু কিছু ঘটনা আছে। আর প্রেসিডেন্টকে তো ক্ষমতা দেয়া আছে যে উনি কারো কারো প্রাণদণ্ড মওকুফ করতে পারেন। যদিও এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এটা সংশোধন হয়ে যাবে, তো তখন হয়তো জিনিস হবে। জনাব মাহমুদুর রহমান মান্না, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে ছোট্ট করে একটু শুনতে চাই আপনার কাছে যে দেশের ইতিহাসে এই প্রথম সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় হয়েছে, ভবিষ্যৎ রাজনীতিতে এর কী প্রভাব পড়বে? মানে আমরা এটাকে অনেক বড় করছি বিকজ একটা ট্রায়াল, সেই কারণে। তো দেশের যিনি আরেকজন প্রধানমন্ত্রী ছিলেন, যাকে আমরা জাতির পিতা উপাধি দিয়েছিলাম, যাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলাম, তাকেও তো এক ধরনের ফাঁসি দেওয়া হয়েছিল, আইনি ট্রায়ালের মধ্যে না, বাট কারো কারো বিচারে করা হয়েছিল। সেটার ইম্প্যাক্ট কী হয়েছে এইটাকে যদি আপনি পলিটিক্যালি দেখেন, তাহলে আমি আবার আগের কথাটা বলি, এইটাকে আনজাস্টিফাইড বলে ইতিহাসে প্রমাণ করা যাবে আমি মনে করি না। লিগ্যাল পয়েন্ট অনেক চলে যাবে, ওগুলো বিদেশিরা যত কথাবার্তা বলে ওরা ওদের দেশের মাপকাঠিতে বলে। যেমন ওদের দেশে ফাঁসি চলবে না, ওরা তাদের ওখানে মানবাধিকারের যে কথা বলে ওগুলো সব বিদেশের জন্য প্রযোজ্যই দেখি আমি। আমেরিকার দেশের মধ্যে এত মানে যে আছে কি বলে মানবাধিকার সবই স্বীকৃত, সব মেনে না হয় সেরকম না। ডেস্টিটিউট প্রচুর আমেরিকা ইউরোপে তো আছে। তো আমরা আমাদের মানদণ্ড দিয়ে দেখছি তো, এবং সেই মানদণ্ড দিয়ে দেখছে কে? ওই জাজেস অফ দ্য কোর্টটা কিন্তু দেখছে পাবলিক কী মনে করছে। সেইখানে আমি আগেই বলেছিলাম মানুষ এই সাজাকে অন্যায় মনে করবে, এখন পর্যন্ত আমি এর কোনো সিমটম দেখিনি। জি, ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আমাদের দেশের আইনের মানদণ্ড কি আন্তর্জাতিক মানদণ্ডের থেকে আলাদা? দেখুন, এই প্রশ্নটাই আসলে ভেগ। আমরা আন্তর্জাতিক মানদণ্ড সমান হওয়ার চেষ্টা করছি এই ট্রায়ালের মাধ্যমে, কারণ নামটাই হচ্ছে আইসিটি ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। অর্থাৎ ওই ক্রাইমটা যেটা ওখানে বিচার হচ্ছে সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধের কনসেপ্টটাই হচ্ছে ক্রস বাউন্ডারি অফেন্স, অর্থাৎ একটা পার্টিকুলার দেশের ধারণার ভিতরে সীমাবদ্ধ না। কিন্তু আদারওয়াইজ হচ্ছে এইটা যদি আপনি পাশে রাখেন, তাহলে আমাদের অন্যান্য দেশীয় যত আইন সেটার তো পার্সপেক্টিভ হচ্ছে সবসময় দেশীয়। বরঞ্চ মান্না ভাই যেটা বললেন যে বিদেশি যে বিভিন্ন প্রোটোকলের, বিভিন্ন কনভেনশনের আমরা সিগনেটরি হই, ইউএনের নানান ধরনের প্রোটোকলের আমরা সিগনেটরি, সেগুলোর কোনোটারই ডিরেক্ট অ্যাপ্লিকেশন বাংলাদেশি আইনের মধ্যে নেই। অ্যাপ্লিকেশন হতে পারে একমাত্র যদি ওইটার অনুকরণে দেশীয় কোনো আইন করেন। যেমন ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইন, সেটা সিডো বলে একটা সনদে আমরা সই করেছিলাম। সই করার পরে সেখানে আপনার ম্যান্ডেটরি প্রভিশন ছিল যে আমাকে ন্যাশনাল ল করে সেটার ইমপ্লিকেশন এখানে দিতে হবে। তো সেটা করার পরে নারী এবং শিশুদের জন্য আপনার তাহলে প্রোটেকশন তৈরি করতে গিয়ে 2000 সনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের জন্য আলাদা করে আইন হলো। তো একই রকমভাবে অ্যান্টি টর্চার লেজিসলেশনে আমরা সই করেছি আজকে থেকে 22-25 বছর আগে। তো অ্যান্টি টর্চার লেজিসলেশনের জন্য আমাদেরকে 2013 সনে এসে হেফাজতে বন্দি নির্যাতন ও মৃত্যু নিবারণের জন্য আলাদা করে আইন তৈরি করতে হচ্ছে। অর্থাৎ এই এক একটা কনভেনশন হচ্ছে ওইটার অটোমেটিক কোনো অ্যাপ্লিকেশন নেই। ফলে ওই যে সো কল্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হওয়ার যে আলাপ আলোচনা, সেটার আসলে কোনো দায়ও নেই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অপরাধগুলোর ক্যারেক্টারটা এরকম যে সেটা আসলে কেবলমাত্র ন্যাশনাল পার্সপেক্টিভে সীমাবদ্ধ রাখাটা খুবই মুশকিল। যেমন টর্চারের কথা আসছে, যেমন উইমেন এবং চিলড্রেনের রাইটের প্রসঙ্গ যখন আসে, চিলড্রেনের রাইটের জন্য শিশু আইন হয়েছে সে 1974 সনে, সেটাকে কারেকশন করে আমরা আবার 13 সনে এসে নতুন করে শিশু আইন হয়েছে। অর্থাৎ তাদের অধিকারগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে সবাইকে, যেহেতু সব শিশুরাই সুযোগ পাচ্ছে, আমার দেশের শিশুরা কেন পাবে না? সব দেশের নারীরা যদি এই প্রোটেকশন পায়, আমার দেশের নারীরা কেন পাবে না? আমরা তো গিয়ে ইন্টারন্যাশনালি ওখানে বলছি যে আমরা এই জায়গাগুলোকে, সোসাইটিকে, আমাদের পলিটিক্স, আমাদের সব কিছুকে আমরা ওই জায়গায় উত্তরণ করার চেষ্টা করছি। সেই জন্য একটা হচ্ছে ওই স্ট্যান্ডার্ডটাকে নিয়ে প্রশ্নটা ওঠে, আমরাও আন্তর্জাতিক মানগুলোকে নিয়ে এসে করার চেষ্টা করি। আর সোসাইটি তো আসলে ডেভেলপ করে, আমরা পশ্চাৎপদ সোসাইটিতে রয়ে গেছি, সেটা তো কেউ নিশ্চয়ই বলতে চায় না, বা থাকলেও সেটাকে আমরা সবসময় চেষ্টা থাকে যে উত্তরণ ঘটানোর।
এই জায়গাগুলো থেকে আসলে আলোচনাটা আসে আন্তর্জাতিক মানের, কিন্তু আমার দেশীয় বিচার ব্যবস্থা আন্তর্জাতিক মানের হতে হবে, সেটার যে দায়বদ্ধতার যে ব্যাপারটা সেটা আইসিটি ট্রাইব্যুনালের জন্য থাকতে পারে, নট ফর অল আদার ট্রায়ালস। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ZSRM প্রেজেন্স মিট দ্য পিপল থেকে। অনেক ভালো থাকবেন, শুভরাত্রি।